যারা জয়েন করেছো তারা কেউ একজন লিংকটা ওই গ্রুপে দিয়ে দাও। অর্ক, নিবিড়, অনেকেই হয়তো ঢুকতে পারছে না, লিংকটা তোমরা এখান থেকে দিয়ে দাও। আমি অর্ককে ধন্যবাদ, অর্ক লিংক দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে পড়াতে চাচ্ছি, বুঝছো? প্রেজেন্টেশনের মাধ্যমে পড়াতে চাচ্ছি, স্ক্রিন শেয়ার করে আর কি। বিষয়টা আচ্ছা দেখো তো তোমাদের স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? হয়েছে স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্লাসটা রেকর্ডও হচ্ছে, তোমরা চাইলেও রেকর্ড করতে পারো। আমরা আজকে একদম শুরু থেকে, একদম বেস থেকে, প্রিয় বলেছিল একদম বেস থেকে পড়ানোর জন্য। শুরু থেকে আমরা প্রথমে কিছু আলোচনা করব, আলোচনা করার পর বিগত বছরের কিছু প্রশ্ন, মানে টেস্ট পেপার ঘেটে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি করব, দেখি তোমরা কে কেমন আনসার করতে পারো। সবাই তো এটা পড়েছো, কয়েকবার পড়েছো। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমরা কিছু ছবি দেখব, দেখো তো। প্রথমে আমরা কিছু বর্ণমালা দেখছি, এটা হচ্ছে বাংলা ভাষার বর্ণমালা। এরপর আমরা আরো কিছু বর্ণমালা দেখতে পাচ্ছি, অ্যারাবিক, আরবি। তার রেকর্ডিংটা কই পাবো স্যার? রেকর্ডিংটা তোমরা চাইলে আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, রেকর্ড আমি করছি এখন, চাইলে তোমরাও রেকর্ড করতে পারো, রেকর্ডের দেয়া আছে। আচ্ছা দেখো, তার রেকর্ডিংটা গ্রুপে পাঠিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমরা ইংরেজি অ্যালফাবেট দেখতে পাচ্ছি, কিছু বর্ণ দেখতে পাচ্ছি। আবার এখানে দেখো নিচের গুলো সম্ভবত চাইনিজ, আমি জানি না, কালেক্ট করা হয়েছে আর কি। আজকে আমরা যেটা পড়বো আর কি, আমাদের পাঠের বিষয় সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের যে টপিক ব্যাকরণ, ব্যাকরণের থেকে আমরা একটা টপিক বেছে নিচ্ছি, সেটা হচ্ছে ভাষা। ভাষা সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো কম বেশি। আমরা আজকে এখান থেকে কি কি জানতে পারবো, কি কি শিখতে পারবো, সেটার একটা সংক্ষিপ্ত বিষয়, যে ভাষা কি বলতে পারবো আমরা। বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে একটু বলতে পারবো। এরপরে সাধু ও চলিত ভাষার পার্থক্য সম্পর্কে বলতে পারবো। এরপরে বাংলা ভাষার শব্দ ভান্ডার সম্পর্কে আমরা বলতে পারবো। এরপরে দেখো, আমরা প্রথমেই ভাষাটা কি সেইটার সংজ্ঞা হিসেবে, বা ভাষা কি সেটা আমরা বলতে চাচ্ছি, যে বাকযন্ত্রের দ্বারা, বাকযন্ত্র বলতে আমাদের এই যে মুখের ভিতর অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, এই তোমার ফুসফুস থেকে শুরু করে গলনালী, হ্যাঁ, এর ভিতরে যেসব যন্ত্রাংশ আছে, যেমন আলজিহ্বা আছে, জিহ্বা আছে, দাঁত আছে, ঠোঁট আছে, ফুসফুস, এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ভাষা কি, বা প্রশ্ন হতে পারে ভাষার মূল উপাদান কি। ভাষার মূল উপাদানের নাম হচ্ছে ধ্বনি। তোমরা কি শব্দগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ইয়েস স্যার। আমি একটু সামনের দিকে যাই। এখন আমরা বাংলা ভাষার এই যে উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে একটু জানবো। দেখো, এই যে বাংলা ভাষা, এই ভাষা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা তৈরি হতে অনেক সময় লেগেছে। পৃথিবীর একদম আদিম বা প্রথম যে ভাষাটা, যে ভাষা বংশের নাম আমরা শুনেছি, সেই প্রথম ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। প্রথম যে ভাষা বংশের নাম সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, যেটাকে আমরা এখানে ইন্দো ইউরোপ হিসেবে লিখেছি।
এই ইন্দো ইউরোপ দুইটা অংশে ভাগ হয়ে যায়, দুইটা অংশে ভাগ ভাগ হয়ে যায়। ভাগ হওয়ার কারণ কি? তখন কল্পনা করা হতো যে মানুষ কাছাকাছি অবস্থান করতো, তাদের মুখের ভাষা এক ছিল। কিন্তু কালক্রমে কালক্রমে মানুষের সংখ্যা, জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাদের আবাসস্থলের জন্য মানুষ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে থাকে। এইভাবে মানুষ কিছুটা আলাদা আলাদা জায়গায় চলে যেতে থাকে তাদের বাসস্থানের জন্য। আলাদা আলাদা হয়ে যায়, দেখা যাচ্ছে কালের পরিক্রমায় তাদের মুখের ভাষাটাও কিছুটা পরিবর্তন হয়ে যায়। তো এই যে ইন্দো ইউরোপীয় ভাষাটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটার নাম হচ্ছে কেন্তুম, আর একটার নাম হচ্ছে শতম। একটার নাম কেন্তুম আর একটার নাম হচ্ছে শতম। এখন এই শতম ভাষাটা আমরা কেন্তুম সম্পর্কে জানবো না, কেন্তুম আমরা যেহেতু বাংলা ভাষা সম্পর্কে জানবো। এই কেন্তুম এবং শতম এই দুইটার মধ্যে শতম থেকে কিন্তু বাংলা ভাষার জন্ম। কিভাবে জন্ম হয়েছে? এই শতম ভাষাটা আরো কতগুলো ভাষায় ভাগ হয়ে যায়। দেখো, আলবেনিক বা আলবোনিক, তারপরে আরমানিক। হ্যাঁ, আরমানিক হবে, এখানে আমানিক লেখা হয়েছে, আরমানিক হবে এটা। বাল্টো স্লাভিক, হিন্দু আর্য। এই হিন্দু আর্য আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ইরানিক, দার্দিক এবং ভারতীয়। এই যে হিন্দু আর্য ভাষা, যেটা হিন্দু আর্য ভাষাটা আমরা আবার কয়েক ভাগে ভাগ করলাম, ইরানিক, দার্দিক বা ভারতীয়। এই ভারতিক ভাষাটার সময় অনুসারে আমরা কতগুলো স্তর করেছি। আচ্ছা, একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যে ভাষায় বৈদিক নামক যে ধর্মগ্রন্থ আছে, বেদ, বৈদিক হচ্ছে ভাষা, বেদ নামক যে ধর্মগ্রন্থ আছে বৈদিক ভাষায়, সেটা সেটা সময়টা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়। এরপরে প্রাচীনের পরে আরেকটু পরে গিয়ে তৈরি হয়েছে মধ্য ভারতীয় আর্য, এবং তারপরে তৈরি হয়েছে নব্য বা নতুন নতুন ভারতীয় আর্য। এই নব্য ভারতীয় আর্য থেকেই কিন্তু আমাদের একসময় বাংলা ভাষাটা আসবে। দেখো, এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এখান থেকে আদিম প্রাকৃত বা সংস্কৃত ভাষা, আদিম বা সংস্কৃত ভাষা, যেটা এখন আমরা বলছি যে মৃত ভাষা, এখান থেকে প্রাচীন উদিচ্য। এই যে উদিচ্য, উদিচ্য বলতে কি বোঝায়? এইগুলো হচ্ছে এক একটা অঞ্চলের নাম। উদিচ্য, প্রাচ্য, পালি, অশোক লিপির ভাষা, কতগুলো ভাষা দেখছি। তোমরা ডান পাশে একটু খেয়াল করো, আমরা একটু নোট দিয়েছি, এখানে নোটটা খেয়াল করতে পারছো যে অপভ্রংশ, অপভ্রংশ হচ্ছে খারাপ ভাষা। অর্থাৎ ভাষাটা যখন তোমার একদম কথ্য ভাষা হিসেবে তোমার ব্যবহার করা হয়, খারাপ ভাষা বা নিচু স্তরের মানুষের যে ভাষা, নিচু স্তরের মানুষের মুখের যে ভাষা, সেটাকে আমরা বলে থাকি অপভ্রংশ। প্রাচী বা প্রাচ্য, যেটা এই প্রাচী বা প্রাচ্য হচ্ছে পূর্ব অংশের ভাষা। দেখো, এখানে প্রাচ্য আছে, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব অংশের ভাষা। আর উদিচ্য, উদিচ্য মানে উত্তর অংশের ভাষা। প্রাচীন উদিচ্য, প্রাচীন প্রাচ্য, আবার রয়েছে পালি আর অশোক লিপির ভাষা। কতগুলো ভাষা আমরা ভাগ করলাম। এরপরে দেখো, আমরা এই যে প্রাচীন প্রাচ্য যেটা আছে, প্রাচীন প্রাচ্য অর্থাৎ এই যে পূর্ব অঞ্চলের বা পূর্বাঞ্চলের ভাষা, আমরা কিন্তু পূর্বাঞ্চলের, এই পূর্বাঞ্চলের ভাষাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। দেখো, মহারাষ্ট্রীয় প্রাকৃত। আর প্রাকৃত বলতে কি বোঝায়? প্রাকৃত হচ্ছে তোমার ওই যে কিছুটা পরিবর্তিত রূপ, আহ, কিছুটা পরিবর্তিত রূপ বা কথ্য ভাষা আমরা বলতে পারি। এই মহারাষ্ট্রীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, এক একটা থেকে আবার তৈরি হয়েছে মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে মহারাষ্ট্রীয় অপভ্রংশ। মানে তোমার কথ্য ভাষা থেকে নিচু স্তরের ভাষা, ওইটা আবারও পরিবর্তন হয়ে নিচু স্তরের ভাষা, সাধারণ মানুষ যে যে ভাষায় কথা বলে সেই ভাষায় রূপান্তরিত হয়েছে। মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, মানে প্রাকৃতের পরবর্তী অংশটা হচ্ছে অপভ্রংশ। তারপরে অর্ধমাগধী অপভ্রংশ, গৌড়ী অপভ্রংশ। এই যে গৌড়ী অপভ্রংশ, এই গৌড়ী অপভ্রংশ থেকে তৈরি হয়েছে বঙ্গ কামরূপী, এই সেই বঙ্গ কামরূপী থেকে তৈরি হয়েছে বাংলা। মানে বিশাল একটা পথ পাড়ি দিয়ে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে। আমরা এটাকে একটু শর্ট করতে চাই, এটাকে একটু শর্ট করে আমরা এরকম ভাবে বলতে চাই। দেখো, এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, এটাকে আমরা সেই কেন্তুম শতম বাদ দিয়ে একটু শর্ট করে ফেললাম। শর্ট করে তোমরা কি দেখতে পাচ্ছ পুরোটা? কেউ একজন একটু কথা বলো। ইয়েস স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখো এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষাটা আমরা ওই কেন্তুম শতম আর এই ওইগুলো বাদ দিয়ে একটু শর্টকাট করেছি। যে যে
তোমার প্রাচীন ভারতীয় আর্য যেটা, হ্যাঁ, আমরা যে তার উপর থেকে শুরু করেছি, দ্রাবিড় ইরানিক ভারতীয়। এই যে ভারতীয় যে ভাষা, ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, এই প্রাচীন ভারতীয় আর্য থেকে আমরা বললাম হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় অপভ্রংশ। এই গৌড়ীয় অপভ্রংশ আবার কতগুলো ছিল, কতগুলো অঞ্চলের ছিল। বিহারি অঞ্চলের ছিল, উড়িয়া যেটাকে আমরা উড়িষ্যা বলে থাকি, এরপরে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে দুইটা ভাষার জন্ম হয়, একটা অসমিয়া যেটা আসাম অঞ্চলের ভাষা, আর একটা হচ্ছে বাংলা। এই হচ্ছে বাংলা ভাষার পথ পরিক্রমার ইতিহাস। বাংলা ভাষার পথ পরিক্রমার ইতিহাস তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে বাংলা ভাষা কোথা থেকে এসেছে। এখন এই যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বর্তমানে পৃথিবীতে ভাষার সংখ্যা ৩,৫০০-এর উপর। এটা তোমাদের এমসিকিউতে অনেকবার এসেছে, এই এমসিকিউ টাইপের প্রশ্ন আকারে। বর্তমানে পৃথিবীতে ভাষার সংখ্যা কত? অপশন দেওয়া হয়েছে ৩,৫০০, ৪,৫০০, ৪,০০০, ৩,০০০, এরকম অপশন দেওয়া হয়েছে। উত্তরটা হবে ৩,৫০০-এর উপরে। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কোথায়? হ্যাঁ, এখন মনে হয় সপ্তম, কিন্তু তোমাদের বইতে যেটা দেওয়া আছে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। তোমরা এই চতুর্থ দাগাতে হবে তোমাদের পরীক্ষায়। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। হয়তো এখন আরো একটু বেশি, কিন্তু তোমাদের বইতে যে তথ্য দিয়ে আছে তোমাদের সেই তথ্য অনুযায়ী তোমাদের আনসার করতে হবে। বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। বাংলা ভাষার জন্ম হচ্ছে ৭ম শতাব্দীতে। দেশ কাল পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়। এখন এই যে ভাষার পরিবর্তন হয়, বাংলা ভাষার প্রথম বা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বলা হয় চর্যাপদ। তোমরা নিচে চর্যাপদ নামক একটা বিষয় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। তার নিচে হচ্ছে যে বাংলা ভাষা যে ১০০০ বছর ধরে চলছে, কবি জীবনানন্দ দাশের একটা লাইন, একটা কবিতার লাইন তোমরা নিশ্চয়ই জানো, ১০০০ বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই যে বনলতা সেন কবিতার একটা লাইন এখানে দেওয়া হয়েছে যে এই যে বাংলা ভাষা, বাংলা ভাষার পথ চলা কিন্তু ১০০০ বছর ধরে। এরপরে দেখো, প্রত্যেক ভাষারই হচ্ছে প্রধান দুইটা অংশ থাকে। প্রত্যেক ভাষারই প্রধান দুইটা অংশ থাকে। একই রকম ভাবে বাংলা ভাষারও দুইটা অংশ আছে। বাংলা ভাষারও দুইটা অংশ আছে, একটা হচ্ছে লেখার ভাষা আর একটা হচ্ছে বলার ভাষা। লেখার ভাষাকে আমরা বলি হচ্ছে লৈখিক রূপ, আর বলার ভাষাকে আমরা বলি মৌখিক রূপ। প্রত্যেকটা ভাষার দুইটা রূপ পাওয়া যায়, একটা হচ্ছে লৈখিক রূপ বা লেখার ভাষা, আর একটা হচ্ছে মৌখিক রূপ বা মুখে বলার ভাষা। এই লৌকিক রূপের দুইটা রূপ পাওয়া যায়। আবার এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সাধু রূপ আর একটা হচ্ছে চলিত রূপ। একটা সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। আবার এই যে আমরা যে ভাষায় কথা বলছি, এই কথা বলার ভাষাটাকেও দুই ভাগে ভাগ করেছি। একটা চলিত রূপে আমরা কথা বলছি, মানে প্রমিত ভাষা, যেটা চলিতর মধ্যেও প্রমিত আছে, যে ভাষাটা সবাই বোঝে। আমি যে ভাষাটায় কথা বলছি এটা অবশ্যই প্রমিত ভাষা, হ্যাঁ, এটা প্রমিত ভাষা, এটা চলিত ভাষা। আবার আঞ্চলিক ভাষা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে নোয়াখালী অঞ্চলের কিছু ভাষা আমরা এখানে অ্যাড করেছি। তোমরা কি নোয়াখালীর কেউ আছো? নোয়াখালীর কেউ আছো তোমরা? স্যার কেউ নাই মনে হয়। আচ্ছা, কেউ নাই। স্যার আমি নাই। আচ্ছা, এখন খুলনার থেকে আছি স্যার। দুইজনের ছবি দেখা যাচ্ছে। তোমরা কি জানো এই দুইজন কে কে? স্যার ঈশ্বরজন দেশাগার আর প্রমথ একজন বিদ্যাসাগর আর একজন? চৌধুরী। স্যার একজন বিদ্যাসাগর আর একজন প্রমথ কে? চৌধুরী। হ্যাঁ, গুড। স্যার প্রমথ চৌধুরী। ঠিক আছে, প্রমথ চৌধুরী আমি পেরেছি আর কি, শুনতে পেয়েছি আর কি। ওকে, আমরা একটু সামনে যাই।
এই দুজনের আমরা একটু দাঁড়াও, এই দুজনের ছবি কেন দেয়া হলো বা কেন দিলাম? নিবিড়, এত মানুষ ছিল, দুইজনের ছবি কেন দিলাম? তার কারণ সাধু ভাষার প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। মূলত এই যে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, বাংলা গদ্যের জনক, হ্যাঁ, গদ্য লেখার জি জনক। স্যার। আর এই গদ্যটা লেখা হয়েছে সাধু ভাষায়। হ্যাঁ, ওনার যে গল্প এইগুলো আছে, তোমরা যদি শকুন্তলা পড়ে থাকো বা অন্যান্য বিষয়গুলো পড়ে থাকো, দেখবা যে তোমরা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো কিছু পড়েছো? না স্যার, আমাদের তো এমনি বইয়ে বাট পড়ি নাই তো, ওটা আচ্ছা, ঠিক সিলেবাসে আছে, নাই। আমি বুঝতে পেরেছি। ওকে, পড়ে দেখবা, শকুন্তলা পড়ে দেখবা তোমরা। এরপরে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী হচ্ছে তোমার চলিত গদ্য রীতির প্রবর্তক। চলিত, দুইজনই গদ্য রীতির প্রবর্তক। একজন হচ্ছে সাধু ভাষার গদ্য রীতির প্রবর্তক, আর একজন হচ্ছে চলিত গদ্য রীতির প্রবর্তক। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, আমরা এই যে সাধু আর চলিত যে দুজনকে নিয়ে কথা বলছিলাম, এই যে দুইটা ভাষার মধ্যে কিছু পার্থক্য দেখাতে চাই। সাধু ভাষার কিছু বৈশিষ্ট্য আছে আর চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। আর এই সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো দুই দিকে লিখলেই মূলত এই দুইটার মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। দেখো, সাধু ভাষার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে আমরা লিখেছি যে এই সাধু ভাষাটা হচ্ছে গুরু গম্ভীর, তৎসম শব্দবহুল। গুরু গম্ভীর, গুরু গম্ভীর অর্থাৎ কঠিন, গুরু গম্ভীর অর্থাৎ কঠিন, গম্ভীর প্রকৃতির, কঠিন। আর এখানে যে ভাষা, যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তৎসম শব্দবহুল। আর চলিত ভাষার ক্ষেত্রে গুরু গম্ভীর নয়, সহজ, কঠিন নয়, সহজ, আর তৎসম নয়, তদ্ভব, তদ্ভব শব্দ ব্যবহার করা হয় বেশি চলিত ভাষায়। এরপরে সাধু ভাষায় নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী অর্থাৎ উপযোগী নয়। সাধু ভাষায় নাটকের সংলাপ বা উপযোগী, বক্তৃতা অনুপযোগী। মানে সাধু ভাষায় বেশি সময় কথা বলা যায় না। সাধু ভাষায় কিন্তু লেখা যায়, বেশি সময় কথা বলা যায় না। কিন্তু নাটকের সংলাপের ক্ষেত্রে তুমি যদি বলতে চাও, হ্যাঁ, তোরা একটা দিমু, তাহলে, বা এই যে সাধু ভাষায় হচ্ছে মনের মাধুরী মিশিয়ে একজনকে বকা দেওয়া যায়, একজনকে ঝেড়ে ফেলানো যায়, হ্যাঁ, সংলাপ দেওয়া যায়। তোরে দেই খেলমু, এই যে দেই খেলমু, এইগুলা কিন্তু সাধু ভাষায় নেই। সেই কারণে বলা হচ্ছে নাটকের সংলাপ বা বক্তৃতার ক্ষেত্রে উপযোগী হচ্ছে চলিত ভাষা। উপযোগী কোনটা? চলিত ভাষা। আর সাধু ভাষা উপযোগী নয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে সর্বনাম বা ক্রিয়াপদ। সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের দীর্ঘ রূপ বা পরিপূর্ণ রূপ ব্যবহার করা হয়। সর্বনাম পদ আমরা দেখেছি যে আমি, তুমি, সে, তার, এই যে এইগুলোর পরিপূর্ণ রূপ, যেগুলোর পরিপূর্ণ রূপ সংক্ষিপ্ত রূপ আছে সেইগুলোর ক্ষেত্রে, যেমন তার, তাহার, এটার দুইটা রূপ আছে, তার এবং তাহার। কিন্তু আমি তোর দুইটা রূপ নাই। আমি শব্দটা সাধু ভাষায় যেমন ব্যবহার করা হবে, চলিত ভাষা একই রকম ব্যবহার করা হবে। কিন্তু যেগুলোর দুইটা রূপই আছে, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ, তাহার, তার, এইগুলোর ক্ষেত্রে সাধু ভাষায় পূর্ণরূপ আর চলিত ভাষার ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ। আবার ক্রিয়াপদ, ক্রিয়াপদের ক্ষেত্রে ওই যে পূর্ণরূপ ভাবে করিলাম, রস্বীকারের ব্যবহার বেশি করা হয়। সাধু ভাষায় করিলাম, করলাম, বা তেসি, হ্যাঁ, করিতেছি, করছি, মানে একটু সংক্ষিপ্ত। আর সাধু ভাষার ক্ষেত্রে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট, অর্থাৎ সুনির্দিষ্ট নিয়ম কাঠামো মেনে চলে, একদম কাঠামো অনুযায়ী চলে। আর হচ্ছে চলিত ভাষা এই পদবিন্যাস সুনিয়ন্ত্রিত নয়, সুনির্দিষ্ট নয়। এই সাধু ভাষা হচ্ছে অপরিবর্তনশীল আর চলিত ভাষা পরিবর্তনশীল। আমরা 5টা বৈশিষ্ট্য বা 5টা পার্থক্য দেখতে পেয়েছি। একটু পরে আমি তোমাদের কাছে কিন্তু জিজ্ঞেস করব, একটু পরে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব। এরপরে দেখো, বাংলা ভাষার শব্দ ভান্ডার সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বাংলা ভাষার শব্দ ভান্ডার, তোমরা মনে হয় কেউ মেসেজ দিয়েছো, দেখি ভয়েস কোড। একটু আগের স্লাইডটা দেখান। আচ্ছা, দেখো, এইখান থেকে কিন্তু প্রশ্ন করব, এখান থেকে প্রশ্ন করব যে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্যগুলো কি কি, বা সাধু ভাষার বৈশিষ্ট্য কি কি, চলিত ভাষার বৈশিষ্ট্য কি কি। আচ্ছা, নিবিড়, তুমি সাধু ভাষায় একটা বাক্য বলো।
আহ, আমি বাড়ি গিয়েছিলাম। আমি বাড়ি গিয়াছিলাম। সরি স্যার, আমি কাজটি করিতেছি। স্যার এটা আমি কাজটি করিতেছি। আচ্ছা আচ্ছা, জি স্যার। এইটাকে যদি আমরা চলিত ভাষায় করতে চাই তাহলে কি হবে? আমি কাজটি করছি। আমি কাজটি করছি। ওকে। এখন যেটা সর্বনাম পদের পরিবর্তন হয়, সর্বনাম পদ যেগুলো পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ আছে, এইগুলো দিয়ে একটা বাক্য বলো। সর্বনাম, ক্রিয়াপদ মানে এগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা পরিবর্তন হচ্ছে এরকম। তারা স্যার একটু বলি। আচ্ছা, অর্ক বলো তো একটা। অর্ক। আর সে ঘুরতে যাইতেছে। না, হয়নি। সে স্যার সে মাথায় আসছে স্যার। সে সাধু ভাষায় সে স্যার ব্যবহার করা হয় না, হ্যাঁ? সে হচ্ছে চলিত ভাষায় ব্যবহার করা হয়। সাধু ভাষায় সে না বললে বলতে হবে তিনি। কি বলতে হবে? তিনি বলতে হবে। হ্যাঁ ও তিনি। হ্যাঁ। স্যার ইহা তুমি কি করিতেছ? স্যার, এটা আচ্ছা, তুমি কি করছো? তোমার তোমার মাইক্রোফোনে মনে হয় একটু প্রবলেম অথবা নেটের প্রবলেম হচ্ছে, মানে কথাগুলো একটু মানে স্যার আমি শুনতে স্যার। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ, আমার ইন্টারনেটে স্যার, কি সমস্যা নাকি? শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার আমার আপনার কথা ইন্টারনেট। মাঝে মাঝে কেটে যায়। ইয়েস স্যার, ইয়েস স্যার। আমার কথা মাঝে মাঝে কেটে যায়, তো কেটে গেলে তোমরা একটু বলবে যে স্যার ইয়েস। কথা কেটে কেটে যাচ্ছে। আমার হচ্ছে মাইক নাই, তো মানে মাইক্রোফোন নাই আমার ল্যাপটপের যে মাইক্রোফোন, আমি এটাই ব্যবহার করছি, এই কারণে হয়তো কথা কেটে কেটে যেতে পারে। যতটা সম্ভব স্যার আমি কেটে, স্যার কেটে গেলে স্যার অ্যাকচুয়ালি যা আছে নেটওয়ার্কের জন্য স্যার। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের জন্য কেটে যাচ্ছে না? নেটওয়ার্কের জন্য তো কেটে যাওয়ার কথা না। আচ্ছা, ওকে। দেখো, আমি একটা বাক্য বলছি। তাহার সহিত, হুম, তাহার সহিত আমার প্রণয় হইয়াছিল। তাহার সহিত আমার প্রণয় হইয়াছিল। তাহলে এটাকে তাহারের পরিবর্তে আমরা বলে দিব তার, আর শহীদের পরিবর্তে বলে দিব সাথে। তার সাথে আমার আর প্রণয় কি? প্রণয় হচ্ছে ভালোবাসা, আচ্ছা, সহজ শব্দ, বা বন্ধুত্ব। তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। আচ্ছা, ওকে, তোমরা মোটামুটি সাধু ভাষার চলিত ভাষার পার্থক্য মোটামুটি বুঝতে পেরেছো। আমরা কিন্তু প্রশ্ন আলোচনা করব, বিগত বছরের প্রশ্ন কিন্তু কিছু আলোচনা করব। মানে সেগুলো জিজ্ঞেস করব তোমাদেরকে, আমি সেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করব। আমরা আরেকটু সামনের দিকে যাই। এখন বাংলা ভাষার শব্দ ভান্ডার। বাংলা ভাষার শব্দ ভান্ডার অর্থাৎ উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা কি জানো যে গঠন অনুসারে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গঠন অনুসারে জানো না? আমি বলে এইটা কি দিচ্ছি। অনুসারে? বুঝি নেই। প্রিয়, তোমার কথা বুঝি নেই, আবার একটু বলো। আর কথা শোনা যায় না। স্যার আপনার কথা মানে খুবই ভেঙে আসছে স্যার, মানে বোঝাই যাচ্ছে না বলতে গেলে। আচ্ছা, আমি তাহলে নেটটা একটু বন্ধ করে আবার রিস্টার্ট দেই, তোমরা থাকো 1 মিনিট। হ্যাঁ স্যার।